আজকে আমি যেই মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এই মুভির ঘটনাটিও সত্য। দ্য আর্কটিক কনভয় ঘটনাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের কথা। একটা সময় জার্মান ও সোভিয়েত ইউনিয়নের মাঝে ঝামেলা বেঁধে গিয়েছিল। কিছু দেশ মিলে জাহাজে করে অস্ত্র সামগ্রী নিয়ে রাশিয়া যাচ্ছিল। মূলত এই অস্ত্রগুলো রাশিয়াকে সাপ্লাই করবে। জাহাজে করে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়া পৌঁছাতে সময় লাগবে 12 দিন। কিছু মিত্র দেশ মিলে সোভিয়েত ইউনিয়নকে অস্ত্র সাপ্লাই করতে গিয়ে জাহাজের সকলেই পড়ে গিয়েছিল বিপদে। জার্মান একের পর এক প্লেন ও ইউবোট দিয়ে জাহাজে হামলা করে। এতে অনেক জাহাজ ধ্বংস হয়ে পড়ে। শেষমেশ কি কোনো জাহাজ সোভিয়েত ইউনিয়নে যেতে পেরেছিল? আর তারা কি রাশিয়াকে সাহায্য করতে পেরেছিল? চলুন জেনে আসি ঘটে যাওয়া সত্য ঘটনার গল্প। সময়টা 1942 সাল। কিছু মানুষ জাহাজে করে রাশিয়া যাচ্ছিল। জাহাজে করে রাশিয়া পৌঁছাতে সময় লাগবে 12 দিন। জাহাজে ওঠার আজ তাদের 4 দিন হলো। এখানে একজন লোককে দেখানো হয়। মূলত এই লোকটি এখানকার মেম্বারদের ক্যাপ্টেন ছিল। এই সময় ভাইস ক্যাপ্টেন জানায় তাদের 11 নম্বর জাহাজে ল্যাম্প সিগন্যাল দেখা গিয়েছে। আসলে 11 নম্বর জাহাজটি একটি ইউবোট দেখতে পেয়েছে। মূলত ইউবোটটি ছিল জার্মানের, আর ইউবোটটি 50 ডিগ্রির আশপাশে রয়েছে। তাই সকল ক্রু মেম্বার সতর্ক হয়ে পড়ে। ক্যাপ্টেন উপরে এসে জানায় ইউবোটটিকে তারা দেখেছে কিনা, কিন্তু না, ইউবোটটিকে তারা দেখতে পায়নি। এই সময় দূরে একটি জাহাজের উপর বিস্ফোরণ হয়। জাহাজের সবাই ভয় পেয়ে যায়। জাহাজটিকে তারা ডান দিকে ঘুরিয়ে নেয়। এই সময় পাণ্ডুবি নামের আরেকটি জাহাজ ডান দিক দিয়ে আসছিল। তবে তাদের সাহায্য করার জন্য ব্রিটিশ হাওয়াই জাহাজ এসে সেই পাণ্ডুবিকে ভাগিয়ে দেয়। পঞ্চম দিন এখানে জাহাজের ক্যাপ্টেন এসকারকে দেখা যায়। এসকার এখানে রেডিও অপারেটরের সাথে কথা বলে তাদের জাহাজগুলো কোথায় আর কি করছে। র্যাগিন হিল বলে 34 নম্বর জাহাজের খোঁজ পাওয়া যায়নি। 21 নম্বর জাহাজের ইঞ্জিনের সমস্যা ছিল, তাই সেই জাহাজটি আইসল্যান্ডে ফিরে যাচ্ছে। তবে তাদের টিমেরই একটি জাহাজ ইউবোটের হামলায় ধ্বংস হয়ে যায়। ব্রিটিশরা প্লেন পৌঁছানোর আগেই ইউবোটের ডেপচার্জ থেকে হামলা করে জাহাজটিকে ধ্বংস করে দেয়। অন্যদিকে জাহাজের নতুন ভাইস ক্যাপ্টেন মর্ককে দেখা যায়। বুশন নামে একজন ক্রু মেম্বার মর্ককে সকলের সাথে পরিচয় করায়। একটু পর ভাইস ক্যাপ্টেন মর্ক ও অপারেটর র্যাগিন হিল আর ক্যাপ্টেন তারা চা খেতে খেতে গল্প করে। পরের দৃশ্য দেখানো হয়। আজ ছিল জাহাজে ওঠার 7 দিন। এখানে ক্যাপ্টেন অপারেটর র্যাগিন হিলকে জানায় তার সাথে যে অপারেটরটি কাজ করে তাকে তার ঠিক লাগছে না। সে যখন একা থাকবে এই সময়টাতে র্যাগিন হিল যাতে তাকে নজরে রাখে। একটা সময় পরে র্যাগিন হিল যখন শুয়ে বিশ্রাম নিচ্ছিল এই সময়টাতে রেডিও থেকে একটি সিগন্যাল আসে। র্যাগিন হিল দ্রুত সেই সিগন্যালে পাঠা মেসেজটি লিখে ক্যাপ্টেনের হাতে তুলে দেয়। ক্যাপ্টেন মেসেজটি পড়ে ভেঙে পড়ে। তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। একটু পরে আরও একটি মেসেজ আসে। প্রথম মেসেজটি ছিল কাফিল খারিজ করা হয়েছে, তারা যাতে রাশিয়া বন্দরগাহে ফিরে যায়। দ্বিতীয় মেসেজটি ছিল কাফিল এখানেই ভেঙে দেওয়া হলো, সৈন্য সুরক্ষাও সরানো হলো। ভাইস ক্যাপ্টেন বলে ব্রিটিশরা এমন কেন করলো? তাদের উদ্দেশ্য কি? তাহলে কি তারা একা যাবে? ক্যাপ্টেন বলে ব্রিটিশরা হয়তো অন্য কোথাও জাহাজ পাঠাচ্ছে, কিন্তু ভাইস ক্যাপ্টেন তার কথায় বিশ্বাস করে না। সে জানে হারার পর ব্রিটিশরা পিছিয়ে যায়। ক্যাপ্টেন জানায় তাদের বর্তমানে সবচেয়ে বড় লক্ষ্য হলো উত্তর নরওয়ে জার্মান এয়ারবেস। এটা দেখে র্যাগিন হিল বলে তারা যে দিক দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করুক না কেন জার্মান প্লেন তাদের সামনেই পড়বে। তবে কথা হলো ব্রিটিশরা কেন কাফিল খারিজ করলো এটা মেসেজ করে জানানো হচ্ছে না কেন? র্যাগিন হিল বলে যদি সে এখন মেসেজ পাঠায় তাহলে তারা লোকেশন জেনে যাবে, আর সাহায্য না করা কাউকে লোকেশন জানানোটাই ঠিক হবে না। কিন্তু এই সময় জাহাজের ইঞ্জিনিয়ার এরিক বলে তাদের আইসল্যান্ডে ফিরে যাওয়াটাই ঠিক হবে। এই কথায় ভাইস ক্যাপ্টেনও সহমত দেয়, কারণ জাহাজের ইঞ্জিন ঠিক নেই। মাঝ পথে তাদের জাহাজটিও থেমে যেতে পারে। আর তাছাড়া আগেই তো অনেকে আইসল্যান্ডে ফিরে গিয়েছে, কিন্তু ক্যাপ্টেন তাদের কারোর কথায় গুরুত্ব দেয় না। সে বলে মিত্র দেশকে সাহায্য করা প্রয়োজন, আর এর জন্য সে এগিয়ে যাবে। জার্মান ভাবতেও পারবে না সে কি করতে যাচ্ছে। তবে কথা হলো বাকি ক্রু মেম্বারকে যেতে চাইবে যদি জানতে পারে তাদের সাথে কেউ নেই। ক্যাপ্টেন বলে তাদের যতটুকু বলার প্রয়োজন সেটাই বলবে, মানে যেতেই হবে। ক্যাপ্টেন তখন বসুন নামে একজন ক্রু মেম্বারকে এসে জানায় কাফিল ভঙ্গ করা হয়েছে, সৈন্য সুরক্ষাও সরানো হয়েছে, তারা যাতে নিজেদের একটু সতর্কে রাখে। একটা সময় পরে ভাইস ক্যাপ্টেন ক্যাপ্টেনের রুমে আসে। মূলত ক্যাপ্টেন তাকে ডেকেছে। আসলে ভাইস ক্যাপ্টেন একসময় ডিএস জাটল্যান্ডের ক্যাপ্টেন ছিল। ভাইস ক্যাপ্টেন মর্ক আবারও সে কাফিলে যোগ দিয়েছে কেন? তিনি নাকি একবার জাহাজ থেকে পালিয়ে গিয়েছিল। ক্যাপ্টেনের কথা শুনে মর্ক সংকোচ বোধ করে সব ঘটনা খুলে বলে আসলে টর্পেডো থেকে তাদের জাহাজে হামলা হয়েছিল। তাদের জাহাজটি আধা ঘন্টার মাঝেই ডুবে গিয়েছিল। সময় থাকতেই সেই লাইফ বোর্ডে উঠে পড়েছে। সেই লাইফ বোর্ডে ছিল 16 জন। মর্কের কথা শুনে ক্যাপ্টেন বলে নিজেকে সামলাতেই ব্যস্ত, বাকিদের জীবন কি হলো? ক্যাপ্টেন হয়ে তোমার মুখে এসব মানায় না, দ্বিতীয়বার যেন এমন ভুল না হয়। পরের দিন তাদের রেডিও সিগন্যালে 4টি জাহাজ থেকে মেসেজ আসে তাদের 4টি জাহাজের মধ্যে হামলা হয়েছে। শেষের জাহাজটি ছিল 18 নাম্বার।
জাহাজগুলো ডুবে যাচ্ছে। এটা দেখে ভাইস ক্যাপ্টেন মর্ক বলে তাহলে তো তাদেরকে ফিরে যাওয়া উচিত, কিন্তু ক্যাপ্টেন তার কথায় পাত্তা দেয় না। সে বলে জাহাজের গতি যেন জারি রাখে। এত কিছু ঘটে যাচ্ছে দেখে মর্ক ঠিক থাকতে পারে না। মর্ক মৃত্যুর অনেক ভয়ে আছে। আজ ছিল জাহাজে ওঠার 8 দিন। জাহাজের উপরে এসে মর্ক দেখে তাদের একটি জাহাজ ডুবে যাচ্ছে। কিছু লোক সাহায্যের জন্য চিল্লাচ্ছিল। ভাইস ক্যাপ্টেন মর্ক এবেনসন নামে একজনকে এসে বলে যাতে সে দ্রুত বুসনকে খবর দিয়ে লাইফবোট নামায়। মর্ক সেই ডুবে যাওয়া জাহাজের ওখানে যাবে। জাহাজটি যাতে সেই ডুবে যাওয়া জাহাজের দিকে নিয়ে যায়। র্যাগিন হিল বলে সেখানে যাওয়া কি ঠিক হবে? জাহাজটি এগিয়ে যাচ্ছিল, তবে একটু সময় পরে জাহাজটি ব্লাস্ট হয়ে যায়। সেখানে জীবন বাঁচানোর জন্য যারা চিৎকার করছিল তারা সকলেই মারা যায়। ক্যাপ্টেন একটু দূরেই আবার দেখতে পায় সামনে চারিপাশে মাইন্স বিছানো আছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজের ইঞ্জিনিয়ারকে বলে জাহাজটিকে থামিয়ে নেয়। ক্যাপ্টেন মর্ককে বলে সে যাতে কয়েকজন ছেলেকে সমুদ্রে নামায়, সমুদ্রে নেমে সাঁতার কেটে যাতে মাইন্সগুলোকে সরায়। ভাইস ক্যাপ্টেন মর্ক কয়েকজনকে নিয়ে আসে। জাহাজের নিচে নামার জন্য জাল ঝুলিয়ে দেয়। যারা নিচে নামবে তাদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। আসলে এরা মিলে জাহাজে করে অন্যান্য দেশে অস্ত্র সাপ্লাই করছে। এই বিষয়টা জার্মানের বিপক্ষে ছিল। এই জন্য জার্মান জাহাজগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। দড়ির সাহায্যে সেখানে দুজন নেমে মাইন্সগুলোকে সরানোর চেষ্টা করে। জাহাজটিকে কিছুটা ডান দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু ইসেকশন নামে একটি ছেলে মাইন্স সরাতে গিয়ে সমুদ্রে পড়ে যায়। মূলত তাকে যে দড়িটির সাথে বেঁধে দিয়েছিল সেটি খুলে যায়। এটা দেখে সবাই ইসেকশনকে বাঁচানোর চেষ্টা করে, নিচে দড়ি ফেলে দেয়, কিন্তু ইসেকশন তা ধরতে পারে না। সে জাহাজের অনেকটাই পিছনে পড়ে যায়। মূলত ইসেকশনই র্যাগেন হিলের সাথে কাজ করে। তিনি দ্বিতীয় অপারেটর। কিছুক্ষণ পর ইসেকশনকে আর দেখাই যায় না। এই সময়টাতে মর্ক প্রচণ্ড রেগেছিলেন। সে ক্যাপ্টেনকে বলে আগেরবার যদি এমন কোনো কাজ করতে হয় তাহলে নিজে করবেন। তবে ক্যাপ্টেন জাহাজ আর অস্ত্র নিয়েই পড়ে আছে, সেগুলো তো তার ঠিক আছে। ভাইস ক্যাপ্টেন মর্ক বলে একটি জীবন গেল, তোমার তাতে কিছুই যায় আসে না। ক্যাপ্টেন বলে না, তার কিছু যায় আসে না, তিনি অন্য কারোর সিদ্ধান্তে চলবে না। অন্যদিকে জাহাজের ইঞ্জিনিয়ার আর জাহাজে থাকতে চায় না, তিনি ফিরে যেতে চান। ক্যাপ্টেন বলে এরিক, তুমি যদি এই জাহাজে না থাকো তাহলে আমরা সবাই বিপদে পড়ব। ইঞ্জিন যদি কোনোভাবে ফেল হয়ে যায় তাহলে তো সব শেষ। এরিক, তুমি শুধু আমাদেরকে কোনোভাবে মর্মান্সে পৌঁছে দাও, তারপর তোমার ছুটি। সেখানে একজন পরিচিত ডাক্তার আছে, আমার আত্মীয় বলে সেখানে তোমাকে রেখে দেব। ক্যাপ্টেনের কথায় এরিক রাজি হয়। অন্যদিকে ইসেকশন মারা যাওয়ায় র্যাগিন হিল মন খারাপ হয়েছিল। তখন এখানে বুসন নামের একটি ছেলে আসে ইসেকশনের জিনিস নিতে। ইসেকশনের বইগুলো এখানে ছিল। বইগুলো নিয়ে যাওয়ার সময় বুসন বলে এখানে মস্কট কেউ পড়তে পারে না, তাই তোমাকেই মস্কট পড়তে হবে। তবে যখন বুসন নিজের রুমে এসে ইসেকশনের কথা ভাবছিল তখনই আবার ইসেকশনের বইটি নিচে পড়ে যায়। বই থেকে একটি চিঠি বেরিয়ে পড়ে। এটা ছিল ওয়ার্নিং মেসেজ। ভাইস ক্যাপ্টেন মর্ক ক্যাপ্টেনের রুমে আসে এই ব্যাপারটি নিয়ে কথা বলতে, কারণ অন্যদিকে সমস্ত ক্রু মেম্বার গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। মিলিটারি সিকিউরিটি সুরক্ষা যে হাঁটানো হয়েছে এই ব্যাপারটি সবাই জেনে গিয়েছে। খুব খারাপ একটা খবর। ক্যাপ্টেন বলে একজন মারা গেছে, এর থেকে আরো খারাপ খবর হতে পারে? এই প্রশ্নে মর্ক বলে যে মারা গেছে আপনি তো তার নামই জানেন না, এটা আপনার ব্যাপার, আপনি সামলান। অন্যদিকে মিলিটারি সিকিউরিটি সুরক্ষা যে হাঁটানো হয়েছে এই ব্যাপারটি সবাই জেনে গিয়েছে, তাই তারা সবাই ফিরে যেতে চায়। এখানে ক্যাপ্টেন এসে জানায় তাদের স্থিতি যে খারাপ এটা সত্য, কিন্তু বসুন যেটা বলছে এটা শুধু সবার মধ্যে ভয় ফেলানোর চেষ্টা করছে। কাফিল যে আলাদা করা হয়েছে এতে ভালোই হয়েছে। সোভিয়েত আমাদের মিত্র দেশ, আর তাদেরকে সাহায্য করা প্রয়োজন। সোভিয়েত হাজারো সেনা নিয়ে পূর্ব সীমান্তে জার্মানের হাতে মারা যাচ্ছে। তোমার কি মনে হয় অন্য কেউ তাদেরকে সাহায্য করবে? আজকে একজন সাথীকে হারালাম, ইসেকশন তার জীবন দেওয়াটাও একটা স্মরণীয় হয়ে থাকবে। ইসেকশন জাহাজের সকলকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দেয়। আসলে সোভিয়েতকে যদি আমরা সাহায্য করতে পারি তাহলে তারা জার্মানদের তাড়িয়ে দিতে পারবে। আমাদের কাছ থেকে আজ পর্যন্ত এরকম সাহায্য তারা পায়নি, আর যদি এই সাহায্যটা করতে পারি তারপরেই যুদ্ধ শান্ত হবে। আমাদের যোগদান আর ইসেকশনের বলিদানের বদলা নিতে পারলেই আমরা ঘরে ফিরে যেতে পারবো। পরের দিন 23 নম্বর জাহাজ থেকে ডিস্ট্রাস সিগন্যাল আসে। আজ ছিল জাহাজে ওঠার 9ম দিন। এখানে র্যাগেন হিল জীবন বাঁচানোর জন্য ড্যাগের নিচে আসে। তবে 3 জন ড্যাগের এখানে আছে, জোহান, সিগান ও এবেনসন। প্লেনটি দ্রুত জাহাজের দিকে আসছে। জোহান একসমানে মিসাইল চালায়, কিন্তু প্লেনটিতে গুলি লাগে না। অপরন্ত প্লেনটি একের পর এক গুলি চালিয়ে জাহাজটিকে ছেদ করে দেয়। ছেদ দেখে ভূষণ বলে কেউ ভয় পেও না। ভূষণ আর কয়েকজন মিলে ছেদ হয়ে যাওয়া জায়গাটিকে ঠিক করার চেষ্টা করছে। অন্যদিকে পরিস্থিতি দেখে ক্যাপ্টেন বলে জাহাজের গতি যেন বাড়িয়ে দেয়। এদিকে জোহান একসমানে মিসাইল চালানোর পর একটি মিসাইলের গুলি প্লেনটিতে গিয়ে লাগে। প্লেনটি ধ্বংস হয়ে সমুদ্রে পড়ে যায়। একটু পর মর্ক ড্যাগের একটি জায়গায় এবেনসনকে দেখে। সে তার কাছে যায়। মর্ক তাকে ওঠানোর চেষ্টা করে যাতে সে ড্যাগের নিচে যায়, কিন্তু এবেনসন ভয়ে আর উঠে না। তবে এই সময় আবারও একটি প্লেন এসে হামলা চালায়। কিছুক্ষণ গুলি চালানোর পর প্লেনটি চলে যায়।
কিন্তু এতেই দেখা যায় এবেনসন মারা যায়। ড্যাগের মধ্যে আগুন লেগে গিয়েছিল। কিছু ক্রু মেম্বার এসে সেই আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে ক্যাপ্টেনের অবস্থাও বিগতিক। এই হামলায় তিনিও বেশ আহত হন। ক্যাপ্টেনের পেটের মধ্যে একটি কাচের টুকরো ঢুকে গিয়েছিল, সেটিকে বের করে র্যাগেন হিল। অন্যদিকে চলে যাওয়া প্লেনটি আবারও ফিরে আসছিল। জোহান আবারও গুলি চালানো শুরু করে, তবে একটা সময় পরে প্লেনটিতে গিয়ে গুলি লাগে। এই প্লেনটিও সমুদ্রে পড়ে ধ্বংস হয়। অন্যদিকে ক্যাপ্টেন বেহুশ হয়েছিল, আর ক্যাপ্টেন যেহেতু বেহুশ তাই ভাইস ক্যাপ্টেন মর্ক এখন ক্যাপ্টেনের দায়িত্ব নেবে। মর্ক বলে এখানকার সবারই জীবন সে বাঁচাতে পারে, আইসল্যান্ডে আবারও তারা ফিরে যেতে পারবে। কিন্তু র্যাগেন হিল তার কথা মানবে না। এটা শুনে মর্ক রেগে যায়। সে বলে তিনি যাতে কামান রুমে ফিরে যায়। র্যাগেন হিল এখান থেকে যাওয়ার পর মর্ক ভূষণকে বলে এটাই সুযোগ ফিরে যাওয়ার। তবে এখান থেকে ভূষণ যাওয়ার পর মর্ক ক্যাপ্টেনকে একটি ইঞ্জেকশন দেয়, যাতে ক্যাপ্টেন আরও বেশি সময় ধরে বেহুশ হয়ে থাকে। ভাইস ক্যাপ্টেন মর্ক রুম থেকে বাইরে এসে দরজা লক করে দেয়, যাতে সে ক্যাপ্টেনের দায়িত্ব নিতে পারে। তারপর মর্ক জাহাজের ইঞ্জিনিয়ার এরিকের কাছে আসে জাহাজের স্থিতি কেমন সেটা জানার জন্য। এরিক ইঞ্জিন কেন চালু করছে না? এরিক বলে ইঞ্জিন খারাপ, তাই গতি একদম কমিয়ে কিছু দূর যাওয়া যাবে। ইঞ্জিন ঠিক করতে হলে জাহাজটি এক জায়গায় থামাতে হবে। ইঞ্জিন ঠিক করতেও তাদের সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। এই খবরটা সরাসরি র্যাগেন হিলকে জানায়। এটা শুনে র্যাগেন হিল টেনশনে পড়ে গিয়েছিল। 12 ঘন্টার সময়, তাহলে তারা কি করবে? এখনও তো তার কাছে ডিস্টার্ব সিগন্যাল আসছে। সে এটাও জানে না যে কতগুলো জাহাজ এখন ঠিক আছে। র্যাগেন হিল রেগে গিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু মর্ক এখানকার ম্যাপ দেখে কিছু একটা আন্দাজ করতে পারে। সে দ্রুত একটি ম্যাপের বই বের করে জায়গাগুলোকে ক্যালকুলেশন করে। কিছু একটা সংকেত পেয়ে সে জাহাজের ইঞ্জিনিয়ারকে বলে এরিক জাহাজ যেন চালু রাখে, জাহাজটিকে যাতে 340 ডিগ্রি ঘুরিয়ে নেওয়া হয়। আজ ছিল 11তম দিন। ক্যাপ্টেন মর্ক ড্যাগের মধ্যে সবাইকে ডেকে এনে উদ্দেশ্য করে বলে এবেনসন আমাদের সাথে আর নেই, আর ক্যাপ্টেনও পুরোপুরি ঘায়েল। জাহাজের ইঞ্জিন আর কিছু সময় পরে বন্ধ করা হবে। এদিকে আমাদের ড্যাগের অবস্থাও বিগড়ে গিয়েছে। ড্যাগটিকে মেরামত করা হচ্ছিল। জাহাজটিকে উত্তর দিশায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে জার্মান প্লেন আসবে না। সামনে বরফ জড়িত একটি জায়গা পড়বে, যাতে জাহাজ না ডুবে। এখানে এবেনসনের লাশটি জলের মধ্যে ফেলে দেয়। একটু পর সবাই নিজ রুমে ফিরে আসে। রুমে বসে জোহান নামের ক্রু মেম্বারটি নিজের হাতের মধ্যে দাগের নিশানা দেয়। মূলত জোহান যতগুলো প্লেন ধ্বংস করেছে তারই দাগ ছিল জোহানের হাতে। আজ নিয়ে হলো 12 দিন তারা সেই বরফ জড়িত জায়গায় এসে পৌঁছায়। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পর মর্ক ইঞ্জিন রুমে আসে। সে এরিককে বলে আরও কত সময় লাগবে। তবে এরিক বলে মর্ক আমাকে ক্যাপ্টেন কথা দিয়েছে, মুরমানসে পৌঁছানোর পর ক্যাপ্টেন আমাকে ছুটিতে পাঠিয়ে দেবে। এই কথা শুনে মর্ক বলে না, তিনি ক্যাপ্টেনের কথায় ভরসা পায় না। এরিকের সাথে কথা শেষ করে মর্ক উপরে আসে। এখানে র্যাগেন হিল তাকে বলে তুমি ঠিক কাজ করেছো। এরিক জাহাজ ঠিক করা অবধি সকল ক্রু মেম্বার এখানে বিশ্রাম নিতে পারবে, আর ততক্ষণে রাশিয়া আমাদেরকে সাপোর্ট করতে চলে আসবে। এটা শুনে মর্ক বলে লাভ নেই, কারণ এর আগেও তিনি সাহায্যের আশায় ছিলেন। 15 জন লোক নিয়ে লাইফবোটে ছিলেন। মরমানসের তিনি অনেক কাছেই ছিল। মর্ক ভেবেছিল সাহায্য হয়তো করবে। 2 জন লোক এতটাই জমে গিয়েছিল তাদেরকে বোট থেকে সরানো মুশকিল হয়ে পড়েছিল। পরের দিন 3টি জাহাজ তাদের পাশ দিয়ে যায়, কিন্তু দেখতে পেয়েও কেউ আর সাহায্য করতে আসে না। র্যাগেন হিল বলে এইবার এমনটা হবে না। একটা সময় পরে ভাইস ক্যাপ্টেন মর্ক ক্যাপ্টেনের রুমের দিকে আসে। তবে ক্যাপ্টেনের রুমের দরজা খোলা দেখে অবাকই হয়, কারণ সেই তো বাইরে থেকে দরজা বন্ধ করে রেখেছিল। ভিতরে দেখে ক্যাপ্টেন বিছানায় নেই। এই ব্যাপারটি সে দ্রুত ভূষণকে জানায়। মর্ক নিচে ক্যাপ্টেনকে খুঁজে বেড়ায়, আর উপরে যায় ভূষণ। এদিকে মর্ক অনেক খোঁজাখুঁজি করেও ক্যাপ্টেনকে পায় না। একটা জায়গায় এসে তার সন্দেহ হয়। মূলত আজ ছিল 13তম দিন। দরজা খুলে সে ভিতরে যায়। সেখানে একটু খোঁজাখুঁজি করতে না করতেই ক্যাপ্টেন তার চোখের সামনে এসে পড়ে। ক্যাপ্টেন একটি বন্দুক নিয়ে বসেছিল। এখানে মর্ক ভয়ে ভয়ে বলে তাকে বন্ধ করে রাখার তার কোনো উদ্দেশ্য ছিল না, যাতে তাকে কেউ বিরক্ত না করে। এই জন্য সে বাইরে থেকে দরজা লক করে। মর্ক ক্যাপ্টেনের চাবি ক্যাপ্টেনের হাতে দিয়ে দেয়। মর্ক এখানে আবারও বলে তাদের জাহাজটি বর্তমানে বন্ধ আছে, ইঞ্জিন আর চলছে না, তাই ইঞ্জিনের মেরামত চলছে। তবে একটু সময় পরেই আবার র্যাগেন হিল এখানে এসে বলে আরও একটি জার্মান প্লেন দেখা যাচ্ছে। সবাই সতর্ক হয়ে পড়ে, আর যারা ড্যাগের মধ্যে ছিল তারা প্লেনের শব্দ শুনে ভয়ে একে একে ড্যাগের নিচে যাচ্ছে। কিন্তু মর্ক এখানে দূরে একটি প্লেন দেখতে পায়। এখানে ক্যাপ্টেন মর্ককে বলে এই জায়গাটি তো জার্মানের বাইরে না, তিনি কি ভাবছেন জার্মান এখানে আসবে না? এখানে ক্যাপ্টেন আবারও বলে মেশিন গান চালক যাতে প্রস্তুত থাকে। এই কথা শুনে মর্ক বলে উপরে থাকা মেশিনটি জমে গিয়েছে। ক্যাপ্টেন বলে তাতে কি হয়েছে, তাদের কাছে তো আরও বোফোর্স রয়েছে। মূলত এই বোফোর্সগুলো রাশিয়াকে সাপ্লাই করার কথা ছিল। তবে কথা হলো এই বোফোর্সগুলো এখন কিভাবে উপরে নিয়ে যাবে? তাদের কাছে তো কোনো ক্যারেন নেই এটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য, তাই তাদেরকে কার্গো হ্যাচ থেকে চালাতে হবে।
তখন কিছু ক্রু মেম্বার মিলে জাহাজের উপরের কিছু অংশ খুলে ফেলে। এই ফাঁকা জায়গা থেকেই নিশানা করা হবে। এই সময় আবার মর্গ এখানে এসে জানায় তাদের কাছে কিছু সাদা পেন্ট রয়েছে, সেগুলো নিয়ে কি তারা উপরের অংশটিকে সাদা করবে? ক্যাপ্টেন বলে, তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। মর্গের সিদ্ধান্তটা ভুল না, কারণ এই সাদা বিস্মিত এলাকায় তাদের জাহাজটিকে দূর থেকেই আন্দাজ করা যাবে, আর এমনটা হলে জার্মান তাদের দেখে ফেলবে। ক্যাপ্টেনের অনুমতি পেয়ে সমস্ত ক্রু মেম্বার পেন্ট করার কাজে লেগে পড়ে। সাদা কাপড়, আসলে তারা সাদা রঙের যা কিছুই পাচ্ছিল সেগুলো দিয়ে তারা জাহাজের কিছু অংশ ঢেকে রাখে। অন্যদিকে জোহান ও ক্যাপ্টেন বোফোর্সটিকে সঠিক জায়গায় এনে রাখে। তবে তাদের কাছে শুধু একটা সুযোগই থাকবে, জার্মান প্লেনটি যখন এই ফাঁকা জায়গাটির উপর দিয়ে যাবে তখনই তাদেরকে ফায়ার করতে হবে। উপরে বুশন নামের ক্রু মেম্বারটি পাহারা হিসেবে ছিল, সে দেখার চেষ্টা করছিল কোনো প্লেন দেখা যাচ্ছে কিনা। একটু পর সে একটি প্লেন দেখতেও পায়, তবে সেটা 5 মাইল দূরে ছিল। মর্গ বলে, একটি প্লেন বাদে কি আরও প্লেন আছে? বুশন বলে, না, তবে প্লেনটি তাদের দিকে আসছে। মর্গ বলে, যদি প্লেনের পাইলট তাদেরকে দেখে ফেলে তাহলে তো তারা আরও প্লেনকে খবর পাঠাবে। এখানে মর্গ আবারও বলে, প্লেন হামলা না চলা অবধি তারাও যাতে গুলি না চালায়। তবে ক্যাপ্টেন আবার বিপরীতে ছিল, সে বলে প্লেনটি উপরে আসলেই যাতে গুলি করে, প্লেন আগে হামলা করলে তো তারা মারা যাবে, তাই তারাই যাতে আগে হামলা করে। একটু পর প্লেনটি উপর দিয়ে গেলেও জোহান গুলি চালায় না, প্লেনটি তো আর হামলা করেনি। মনে হচ্ছে জার্মান হয়তো জাহাজটিকে দেখতে পায়নি। এমন দৃশ্য দেখে সবাই চুপ। ক্যাপ্টেন নিজের ভুল সিদ্ধান্তে নিজেকে ছোট মনে করে। অন্যদিকে মর্গ এরিকের কাছে এসে ইঞ্জিনের হাল জানতে চায়। এরিক বলে, ইঞ্জিন ঠিক হয়েছে, এখন তারা পুরো গতিতে জাহাজ এখান থেকে নিয়ে যেতে পারবে। তারপর মর্গ ক্যাপ্টেনের রুমে আসে। মর্গ ক্যাপ্টেনকে বলে, সব ঠিক আছে তো? ক্যাপ্টেন বলে, আপাতত ঠিকই আছে, বসে থাকলে ক্ষত জায়গাটিতে ব্যথা কমই হয়। এখানে একটি ছবির দিকে মর্গের চোখ যায়। সে বলে, এগুলো কি তার সন্তান? ক্যাপ্টেন বলে, না, এখানকার মধ্যে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এটি মূলত তিনি। তার পরিবার বলতে জাহাজের সদস্যই তার পরিবার ছিল। আসলে তিনি ছোটবেলা থেকেই অনাথ ছিল। ক্যাপ্টেন আবারও বলে, এতদিন তিনি ভেবেছিল জাহাজের নির্ণয় শুধু একজনই নেবে, তবে এখন আর এটা ভাবে না। ক্যাপ্টেন জাহাজের সমস্ত দায়িত্ব মর্গের হাতে তুলে দেয়। এরপর ভাইস ক্যাপ্টেন মর্গ র্যাগেন হিলকে এসে জানায় কোনো ডিস্ট্রেস সিগন্যাল এসেছে কিনা। তবে র্যাগেন হিল বলে, আপাতত কোনো ডিস্ট্রেস সিগন্যাল আসেনি। মর্গ বলে, তিনি কতদিন আগে বাড়ি গিয়েছিলেন। র্যাগেন হিল জানায় 4 বছর আগে। র্যাগেন হিল আবারও বলে, তাহলে কি তারা আইসল্যান্ডে ফিরে যাবে? মর্গ একটু ভেবে বলে, না, তারা রাশিয়াতেই যাবে, কারণ জার্মান এটা ভাববেও না শুধু একটি জাহাজ রাশিয়ায় যাবে। জাহাজটি দ্রুত রাশিয়া যাচ্ছিল। শেষে আমাদেরকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পথ দিয়ে 78টি জাহাজ রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, আর জাহাজে করে 4 মিলিয়ন টন অস্ত্র সামগ্রী রাশিয়ায় পাঠানো হয়। 1943 সালের যুদ্ধে রাশিয়া স্টালিনগ্রাড জিতে নেয়, আর এই জয়ের মূল সাহায্যকারী ছিল 30,000 নরওয়েবাসী। তবে 30,000 নরওয়েবাসীর মধ্যে 4,000 নরওয়েবাসী মারা গিয়েছিল। তারা মার্চেন্ট নেভিতে যোগ দেওয়ার পর সেই 4,000 নরওয়েবাসী ফিরে আসতে পারেনি। আর এখানেই সমাপ্তি হয় এই মুভির সত্য কাহিনী, দ্য আর্কটিক কনভয়।